নমস্কার। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প মেলা। মেলা গল্পটি বঙ্গশ্রী পত্রিকায় বৈশাখ 1340 প্রকাশিত হয়েছিল। এই গল্পটির মুখ্য ভূমিকায় দুটি কৌতূহলী শিশু মেলা দেখার বাসনায় বাড়িতে না বলে হাত ধরে বেরিয়ে পড়ে অজানা পথে। মেলায় তারা পৌঁছে যায়। দাদার হাত ধরে ছোট্ট মণি মেলা দেখতে থাকে, সব কিছু বোঝার চেষ্টা করে, আর দাদার হাত ধরে টানতে থাকে। দেখো দেখো, এরোপ্লেন, জরির জুতো, পুতুল, কত সুন্দর, তাই না দাদা? দাদাও অবাক বিস্ময়ে মেলা ঘুরে ঘুরে দেখতে থাকে। প্রচণ্ড ভিড়ে একসময় অমর অনুভব করে, মণি কোথায়? মণি? চলুন শুনতে থাকুন আজকের গল্প মেলা। উত্তর দক্ষিণে লম্বা একটা দিঘির চারিপাড় ঘিরিয়া মেলাটা বসিয়েছে। কোনো পর্ব উপলক্ষে নয়, কোনো এক সিদ্ধ মহাপুরুষের মহাপ্রয়াণের তিথি মেলাটির উপলক্ষ। দোকানিরা বলে, বাবার মাহাত্ম্য আছে বাপু, যা নিয়ে আসবে ফিরে নিয়ে যেতে হয় না কাউকে। সত্য কথা, দোকানের জিনিসও ফেরে না, যাত্রীর ট্যাঁকের পয়সাও না। শিউড়ির ময়রা নাকি 3 বছর আগে 1100 টাকা লাভ করিয়েছিল। গত বছরের মতো মন্দা বাজারেও তাহার 200 টাকা মুনাফা দাঁড়াইয়াছে। শিউড়ির দোকানের পাশেই লাভপুরের দুখানা মিষ্টির দোকান, একখানা হরিহরের, অপরখানা রামসিংয়ের। রামসিংয়ের দোকানের পরই পশ্চিম পাড়ের দোকানের সারি, পূর্ব মুখে উত্তর পাড়ে মোড় ফিরিয়েছে। উত্তর পাড়ে মণিহারির দোকান সারি বাঁধিয়া চলিয়া গেছে। প্রথম দোকান ঘনশ্যাম ঘোষের। ধনু আপনার দোকানে বসিয়া বিড়ি টানিতেছিল, খরিদ্দার তখনও জুটে নাই। রামসিংয়ের দোকান তখন সাজিয়ে উঠিয়েছে। মাথার উপর সুন্দর একখানি চাঁদুয়া খাটানো হইয়াছে, নিচে তক্তপোষের উপর পাটাতনের সিঁড়ি। শুভ্র একখানি চাদরে ঢাকা সেই সিঁড়ির উপর হরেক রকম মিষ্টি বড় বড় পরাতে সুকৌশলে সাজানো। বরফি, বরফি যেন পাথরের জালি। রঙিন দরবেশের চূড়া উঠিয়েছে। বড় বড় খাজাগুলি শ্বেতপাথরের থালার মতো সাজাইয়া রাখা হইয়াছে। সম্মুখেই গামলায় রসগোল্লা, ক্ষীরমোহন, পান্তুয়া ভাসিতেছে। তারও আগে পথের ঠিক সম্মুখে ডালায় মুড়ি, মুড়কি, চূড়া দিয়া রাখা হইয়াছে। বিকি কিনে যা কিছু কাল থেকেই শুরু হবে। বাজারের পথে অল্প 2-10টা যাত্রী এদিকে যাওয়া আসা করিতেছিল। তাহাদের উদাসীনতায় ঘনশ্যাম বিরক্ত হইয়া উঠিয়াছিল। পোড়া বিড়িটা ছুঁড়িয়ে ফেলিয়ে দিয়া সে রামসিংয়ের সহিত গল্প জুড়িয়ে দিল। বিকি কিনে যা কিছু কাল থেকেই শুরু হবে, কি বলো সিং? রামদাস কহিল, সন্ধ্যে থেকেই লোক জুটবে। আনন্দবাজার এবার জমজমাট, দেখেছ তুমি? ঘনশ্যাম উৎসাহিত হইয়া উঠিল, কহিল, সে আমি দেখে এসেছি। এবার 134 ঘর এসেছে, 4 দল ঝুমুর। মেয়েগুলো দেখতে শুনতে ভালো হে, চটক আছে। সিংহ সায় দিল, হ্যাঁ, গোটা 20-25
এরই মধ্যে বেশ, চারপাশটা খুবই খুবসুরত। ঘনশ্যাম ঘাড় নাড়িয়ে কহিল, কমলি আর পটলি বলে যে দুজন আছে, বুঝেছ, ফ্যাশন কি তাদের। টেরি বাগানো ছোকরাদের ভিড় লেগে গেছে এরই মধ্যে। কি চাই গো তোমাদের? একজন যাত্রী পথে দাঁড়াইয়াছিল, সে চলিতে শুরু করিল। সিং কহিল, ডাইস কত টাকায় ডাক হলো জানো? অন্যমনস্ক ঘনশ্যাম কহিল, ডাইস ১,৫০০। কে ডাকলে? একটি ১০-১১ বছরের ছেলে দোকানের সম্মুখ দিয়ে চলিয়েছিল, তাহার পিছনে একটি ৬-৭ বছরের ফুটফুটে মেয়ে। মেয়েটি ছেলেটির হাত ধরিয়া টানিল। ছেলেটি কহিল, কি? ঘনশ্যামের দোকানের দড়িতে ঝুলানো নাগরদোলায় মেম পুতুল তখনও দমের জোরে বনবন শব্দে ঘুরিতেছিল। মেয়েটি আঙুল দিয়ে পুতুলটা দেখাইয়া দিল। ছেলেটিও দাঁড়াইল, পকেটে হাত পুরিয়া কহিল, আয় আয় আয়। ঘনশ্যাম তাদের দেখিয়ে গল্প বন্ধ করিয়েছিল। সে কহিল, এসো খুকি, এসো, পুতুল নিয়ে যাও। সঙ্গে সঙ্গে সে দম দিয়া এরোপ্লেনটা দোলাইয়া দিল। দমের জোরে ট্রেনের প্রপেলারটা ফরফর শব্দে ঘোরে, এরোপ্লেনটা দোলে। ঠিক মনে হয় এরোপ্লেনটা উড়িতেছে। মেয়েটি আবার কহিল, দাদা। ঘনশ্যাম ছেলেটিকে ডাকিয়া কহিল, আসুন খোকা বাবু, এরোপ্লেন নিয়ে যান, দেখুন কেমন উঠছে। ঘনশ্যামের কথাবার্তায় ভব্যতায় ছেলেটি খুশি হইয়া উঠিল। সে জিজ্ঞাসা করিল, কত দাম? কিসের? পুতুল না এরোপ্লেনের? কথার উত্তর দিতে গিয়ে ছেলেটি বোনের মুখপানে তাকাইল। বোনটিও দাদার মুখপানে চাহিয়াছিল। ঘনশ্যাম আবার প্রশ্ন করিল, কোনটা নেবেন বলুন? দুটোই। দুটোর দাম ১.৫ টাকা। ছেলেটি আরেকবার পকেটে হাত পুরিয়া কি ভাবিয়া লইল। পরমুহূর্তে বোনটির হাত ধরিয়া টানে কহিল, আয় মণি। সঙ্গে সঙ্গে ঘনশ্যাম কহিল, এরোপ্লেনটা নিয়ে যান খোকাবাবু, দুজনেই খেলা করবেন, ওটার দাম ১ টাকা। সে হাঁটুর উপর ভর দিয়া খেলনাটার দড়িতে হাত দিয়েছিল। ছেলেটি কোনো উত্তর দিল না, কিন্তু মেয়েটি গিন্নির মতো দিব্য মিষ্ট স্বরে কহিল, না মানিক, আমাদের কাছে এত পয়সা নাই। একদল বাউল একতারা গাবগুবাগুব খঞ্জনি বাজাইয়া গাহিতে গাহিতে চলিয়েছিল। পিছনে পিছনে একদল সংকীর্তনের পুরো ভাগে একটি শ্রীমান সন্ন্যাসী নীরবে চলিয়েছে। ময়রারা বাতাসা ছিটাইয়া দিল। দুপাশের লোক উঠিয়া প্রণাম করিতেছিল। ঘনশ্যামও উঠিয়া দাঁড়াইল। বাতাসের লোভে সংকীর্তনের পিছনে পিছনে ছেলের দল কোলাহল করিতে করিতে চলিয়েছিল। তাহাদের পাশে পাশে কয়টা জীর্ণ মলিন বসনা নিজ জাতীয় নারী। সংকীর্তন পার হইয়া গেল। মেয়েটি তখনও বলিতেছিল, না বাপু, আমাদের কাছে ২টি আনি আছে শুধু। ঘনশ্যাম কহিল, দেখো দেখো, কড়াই দেখো,
বড় বড় কড়াই আছে। আহ, যাও না ছোকরা, সামনে দাঁড়িয়ে ভিড় কর কেন? পিছনে তখন কয়জন যাত্রী দাঁড়াইয়া পরস্পরকে কড়াই দেখাইতেছিল। মেয়েটির নাম মণি। মণি দাদাকে কহিল, এসো ভাই দাদা, চলে এসো। বকছে ওরা সব। সিংয়ের দোকানে একদল মুসলমান দাঁড়াইয়া মোরব্বার দর করিতেছিল। সিং বলিতেছিল, চেখে দেখুন আগে, ভালো না হয় দাম দেবেন না আপনি। দোকানের ফাজিল ছোকরাটা হাঁক দিয়ে কহিল, খেয়ে দাম দেবেন, কেওড়া দেওয়া জল, খেয়ে দাম দেবেন। মণি দাদাকে কহিল, মোরব্বা খাবে না দাদা? দাদা মণিকে টানিয়ে লইয়া আরেকটা দোকানের পটিতে ঢুকিয়ে পড়িল। সিং তখন বলিতেছিল, কি বলেন, বাসি? ফল কি কখনো বাসি হয় আগে? ছোকরাটা কহিল, চাকনা মিষ্টির দাম দিয়ে যান মশাই, আপনি খারাপ বললেই খারাপ হবে নাকি? মণি চলিতে চলিতে হাসিয়া দাদাকে কহিল, সবাই তোমাকে বলছে খোকা বাবু, তোমার নাম জানে না কেউ, অমরকেষ্ট বললেই হয়। চুপ করো মণি, কাউকে নিজের নাম বাড়ি বলতে যেও না। চুরি করে পালিয়ে এসেছি, মনে আছে তো? খবরদার। দিন না বাবু, হিলটা একদম ছেড়ে গেছে, লাগিয়ে দি। দিন না বাবু। জুতার পটির পথের দুপাশে মুচির সারি বসিয়াছিল। অমরের জুতাটির অবস্থা দেখিয়ে একজন ওই কথা বলিল। অমর কথাটি কহিল না। গোড়ালি ছাড়া জুতাটার সত্য সত্যই অবস্থা দেখিয়ে মুচির দল কিন্তু নাছোড় বান্দা। তাহার বড় কষ্ট হইতেছিল, কিন্তু সম্বলের কথা স্মরণ করিয়া সাহস হইতেছিল না। সে মনির হাত ধরিয়া আগাইয়া চলিয়াছিল। মুচির দল কিন্তু নাছোড় বান্দা। অমর যত আগাইয়া চলে, দুপাশ হইতে তত অনুরোধ আসে, আসুন না বাবু, দিন না বাবু, একদম নতুন বানিয়ে দেব বাবু, দিন না। মণি কহিল, কেন বাবু তোমরা বলছো? আমাদের পয়সা নাই। না, আমরা যে বাড়ি থেকে। অর্থপথে মণি নীরব হইয়া গেল। দাদার কথাটা তাহার মনে পড়িল। মুচিটা হাসিয়া কহিল, আসুন খোকা বাবু, হিলটা আমি ঠুকে দিই, পয়সা লাগবে না আপনার। অমরের মাথাটা যেন কাটা যাইতেছিল। সে ঠাস করিয়া একটা চড় মণির গালে বসাইয়া দিল। মণি কাঁদিয়া উঠিল। মুচিটা তাড়াতাড়ি উঠিয়া মণিকে ধরিতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে মণি কান্না থামাইয়া কহিল, না না বাপু, ছুঁয়ো না, ছুঁয়ো না তুমি, অবেলায় চান করতে পারবো না। না না বাপু, ছুঁয়ো না তুমি। হঠাৎ চড়টা মারিয়া অমর লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু সে আপনার মর্যাদা ক্ষুণ্ণ করিল না। বেশ গম্ভীরভাবে কহিল, আয় আয় মণি, চলে আয়। মণি ক্রোধ ভরে কহিল, কিছুতেই যাব না আমি, সবাইকে বলে দেব সেই কথা। অমর এবার আগাইয়া আসি মণির হাত ধরিয়া কহিল, লক্ষ্মী মেয়ে তুমি, এসো, আবার বাড়ি যেতে হবে। মারলে কেন তুমি? ওদিকে কোথায় ডুমডুম শব্দে বাজির বাজনা বাজিতেছিল। অমর তাড়াতাড়ি মণিকে আকর্ষণ করিয়া কহিল, আয় আয়, বাজি দেখি গিয়ে আয়। মণি চলিতে চলিতে সহসা থামিয়া কহিল,
মকপলের চটি কেমন দেখো দাদা। অমর কহিল, আয় আয় আয়, ওর চেয়েও ভালো চটি তোকে কিনে দেব। মণি কহিল, আর বছর তো তুমি কলকাতায় পড়তে যাবে, আমাকে এনে দেবে নয় দাদা? হ্যাঁ দেব। অমর 6 ক্লাসে পড়ে। ভিড় যেন ক্রমশ বাড়িতে ছিল। বড় বড় দোকানগুলির সম্মুখে পথের উপর ছোট ছোট দোকান বসিয়েছে। তাহার হাঁকিতে ছিল শাক, আলু, পালং, শীষ। পয়সা বান্ডিল বিড়ি বাবু, লাঙলের কাঠ নিয়ে যাও ভাই। একজন যাত্রী বলিল, লাঙলের কাঠ কত করে ভাই? 10 আনা 12 আনা, খাঁটি বাবলা কাঠ। লাঙলের দোকানের পাশেই ছোট্ট একটি কাঁচের কেশে কেমিক্যালের গয়না লইয়া একজন বসিয়েছিল। সে কয়জন নিম্ন শ্রেণীর দর্শককে ডাকিয়া কহিল, 3 পাথরের আংটি একটি করে নিয়ে যেতে হবে যে দাদা, বেশি নয়, 4 পয়সা করে। লোক কয়জন চলিয়া গেল না, তাহার আংটি দেখিতেই বসিল। দোকানদার বলিল, বসো দাদা, বসো বসো। লাঠির মাথায় কার, ফিতা, গেঁজে ঝুলাইয়া একটি লোক পথে হাঁকিয়া চলিয়াছিল। 4 হাত কার 2 পয়সা, বড় বড় কার 2 পয়সা, রকম রকম 2 পয়সা, জামাই বাঁধা কার 2 পয়সা, টানলে পরে ছিঁড়বে না, চুল বাঁধলে খুলবে না, না নিলে মন ভুলবে না, 2 পয়সা, 2 পয়সা। পটিটার মোড় ফিরিতেই নিবিড় জনতার স্রোত কলডোল করিতেছিল। অমর মণি সেই জনতার মধ্যে ডুবিয়া গেল। জনতার গতিবেগ 2 দিকে চলিয়াছিল। একদিকে বাজির বাজনা বাজিতেছিল, সারিবন্দির তাঁবুগুলো দেখা যাইতেছিল। অমর মণির হাত ধরিয়া তাঁবুর দিকে অগ্রসর হইতে হইতে কহিল, ওই দেখ মণি, বাজির ঘর সব। মণি আঙুলের উপর ভর দিয়া ঘাড় উঁচু করিয়া দেখিবার চেষ্টা করিল। কহিল, কই দাদা, কই? আরও পিছনের দিকে চলিয়াছিল জনতার আরেকটা প্রবাহ। সন্ধ্যার আলো তখন জ্বলিতে শুরু করিয়াছে। এই জনতা প্রবাহের লক্ষ্যস্থানে সমচতুষ্কোণ করিয়া বড় 4টি ডেলাইট জ্বলিতেছিল। উজ্জ্বল আলোক কয়টির চারিপাশে সমচতুষ্কোণ করিয়া ছোট ছোট খড়ের ঘরের সারি। বেষ্টনীর মধ্যের অঙ্গনটি লোকে লোকারণ্য হইয়া আছে। দলে দলে মানুষ চঞ্চল হইয়া অঙ্গনে ছুটিয়া চলিয়াছে। স্থানটায় প্রবেশ করিতেই নানা দ্রব্যের সংমিশ্রণে সৃষ্ট একটি উৎকট গন্ধে মানুষের বুকটা কেমন করিয়া উঠে। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, সস্তা এসেন্সের তীব্র গন্ধে বাতাস যেন ভারী হইয়া উঠিয়াছে। অঙ্গনের মধ্যে জনতার স্রোত মুখ তুলিয়া নিবিড়ভাবে ওই ঘরগুলির দিকে আগাইয়া চলিয়াছে। বালক, বৃদ্ধ, যুবা, বাঙালি, হিন্দুস্থানি, উড়িয়া, মারোয়ারি, কাবুলিওয়ালা, হিন্দু, মুসলমান, সাঁওতাল সব ইহার মধ্যে আছে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী সব যেন এখানে একাকার হইয়া গেছে। এইটাই আনন্দবাজার, অর্থাৎ বেশ্যাপট্টি। প্রতি ঘরের দরজায় ছোট ছোট 4 পায়ার উপর এক একটি স্ত্রীলোক বসিয়া আছে, আর তাহাদের লেহন করিয়া ফিরিতেছিল অন্তত 500 জোড়া ক্ষুধাতুর চোখ। সস্তা অশ্লীল রসিকতায় মুহুর্মুহু উচ্ছৃঙ্খল অট্টহাসি আবর্তিত হইয়া উঠিতেছিল। এইখানে তারপর ওই দরজায়, আবার আরেকটা দরজায়। মোট কথা বিরাম নাই, বিশ্রাম নাই।
মাতালের চিৎকার আস্ফালনে আকাশের বুকের নিস্পন্দ অন্ধকার পর্যন্ত যেন তরঙ্গিত হইয়া উঠিতেছিল। সমস্ত সমবেত কোলাহল ছাপাইয়া মাঝে মাঝে ধ্বনিত হইয়া উঠিতেছিল জুয়ার আড্ডায় উন্মত্ত উল্লাস ডোল। অঙ্গনটির ঠিক মধ্যস্থলে আলোটির নিচে জুয়া খেলা চলিতেছে। কোনো ঘরে নারী কণ্ঠে অশ্লীল গান আরম্ভ হইয়া গেছে। বাহিরের জনতা সে অশ্লীল গান শুনিয়া হো হো শব্দে হাসিয়া উঠিল। মানুষের বুকের ভিতরকার পশুত্ব ও বর্বরতা পঙ্কিল জলস্রোতের ঘূর্ণির মতো মুহুর্মুহু পঙ্কিলতর হইয়া এখানে আবর্তিত হইয়া উঠিতেছিল। ওদিকে কোথায় শব্দ হইল ওয়াক ওয়াক। একটি মেয়ে বমি করিতেছিল। সেই দুর্গন্ধে দাঁড়াইয়া দর্শকের দল কৌতুক দেখিতেছিল, আর দেখিতেছিল অসংবৃত বাসা নারীর দেহ। বমির উপর বসিয়ে মেয়েটা গান ধরিয়ে দিল, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। জনতা হাসিয়া উঠিল। একজন পানওয়ালা হাঁকিতেছিল, মনমোহিনী খিলি বাবু, মনমোহিনী খিলি। যে যে বয়সে খাবে সে সেই বয়সেই থাকবে। প্রজাপতির মতো সুবেশা একটি সুশ্রী মেয়ে অঙ্গন দিয়ে যাইতে যাইতে গান ধরিয়ে দিল, পান খেয়ে যাও হে বধূ, পান খেয়ে যাও। একজন দর্শক সঙ্গীকে বলিল, দেখেছিস? অপরজন কহিল, এর চেয়েও ভালো আছে, তার নাম কমলি, ফড়িং বললে আমায়। মেয়েটি মৃদু মৃদু হাসিতেছিল। কি নাম তোমার? মেয়েটি বলিল, চেহারা দেখে নাম বুঝে নাও, কমলিনী ফুলরানী। বলিয়া হেলিতে দুলিতে আপন ঘরের দিকে আগাইয়া গেল। শোনো শোনো, দক্ষিণে। সিকি আধুলিতে কমলমালা গলায় পরা হয় না নাগর, গোটা গোটা। একজন কহিল, মদ খাবে তো? খাওয়ায় কে? বলি, বকে বকে মুখ তেতো হয়ে গেল। পান খাওয়াও দেখি নাগর। একটা ঘরের সম্মুখে কলরুল উঠিয়েছিল। কোনো বন্ধুর গোপন অভিশাপ বন্ধুর দল ধরিয়া ফেলিয়েছে। কুৎসিত ছন্দে উলঙ্গ নৃত্যে বর্বরতার পায়ে বিভৎসতার নুপুর বাজিতেছিল। কমলি বলিতেছিল, টাকা দিলেই নাচতে পারি, পয়সা দিয়ে হুকুম করো, আমি তোমার পায়ের দাসী। একটা ঘর হইতে একটি প্রায় উলঙ্গ মাতাল একটি স্ত্রীলোককে টানিতে টানিতে বাহির হইয়া পড়িল। মেয়েটিও মাতাল হইয়াছে। পুরুষটি মত্ত কণ্ঠে কহিতেছিল, আমায় ভালোবাসবি না তুই? তোর নামে আমি নালিশ করব, ডিফামেশন স্যুট। মেয়েটি কহিল, যা যা যা, আমি হাইকোর্ট থেকে উকিল নিয়ে আসব। সহসা মাতালটার কোন খেয়াল হইল কে জানে, সে মেয়েটিকে ছাড়িয়ে দিয়ে কহিল, আমি আর সংসারেই থাকব না, সন্ন্যাসী হব আমি। স্খলিত কাপড়খানাকে টানিতে টানিতে সে চলিয়া গেল। মেয়েটি নেশার তাড়নায় বসিয়া পড়িয়া তখনও আস্ফালন করিতেছিল, তোকে আমি জেলে দেব, ব্যারিস্টার আনবো আমি। কই যা দেখি তুই সন্ন্যাসী হয়ে। বাজির ওখানে আসিয়ে মণি আনন্দে চিৎকার করিয়া উঠিল, ওই দেখো দাদা, ওই দেখো। সে হাততালি দিয়ে নাচিয়া উঠিল। ভিড়ে ছাড়াছাড়ি হইয়া যাইবার ভয়ে অমর তাহাকে ধরিয়া ফেলিল। ব্যাপার আর কিছুই নয়। একটা বাজি ঘরের সম্মুখে একটা লোক নাক লম্বা মুখোশ পরিয়া নাচিতেছে। পরনের পোশাকটাও তার অদ্ভুত, হাতে একজোড়া প্রকাণ্ড করতাল। মণি আবার তাহার জামা ধরিয়া টানিল। ভূত,
ভূত দাদা, ভূত। ওই দেখো, ভূত আঁকা রয়েছে। অমর উপরের দিকে চাহিয়ে দেখিল, সত্য সত্যই সাইনবোর্ডটায় কতকগুলো বড় বড় চামচিকার মতো ভূত নৃত্য করিতেছে। ছবিগুলোর নিচে বড় বড় অক্ষরে লেখা আছে ভৌতিক বিদ্যা ও ভোজবাজি। অমর চুপি চুপি মণিকে কহিল, জানিস মণি, এটা ভূতের খেলা, দেখবি? মণি ঘাড় নাড়িয়াই আছে। অমরের কিন্তু এত সহজে মন স্থির হইল না। অল্প পয়সায় সবচেয়ে ভালো বাজিটা দেখা তাহার ইচ্ছা। এটার পরই একটা গেরুয়া রঙের তাঁবু, সেটার বাহিরে কিছু লেখা নাই, কিন্তু তাঁবুর মধ্যে অনবরত টিং টিং করিয়া ঘণ্টা বাজিতেছে। দুয়ারে দাঁড়াইয়া একটা লোক চিৎকার করিতেছে, এই ফুরিয়ে গেল, চলে এসো ভাই, এই ফুরিয়ে গেল, 1 পয়সা, চলে এসো ভাই। তার পরেরটায় ইংরেজিতে লেখা ইন্ডিয়ান। তারপর কি অমর তাহা বানান করিল, কিন্তু উচ্চারণ করিতে পারিল না। PUZZLE। মণি তখন আবার নাচিতে শুরু করিয়েছে। ও দাদা, নারদমণি সাহেব সেজে নাচছে দেখো। অমর ফিরিয়ে দেখিল, মণি মিথ্যা বলে নাই, সত্যই বুড়া নারদ মণির মতো দেখিতে, তেমনি দাড়ি, তেমনি গোঁপ, আবার ফোকলা মুখের সম্মুখে 2টি নড়বড়ে দাঁত। নারদ মুনি সাহেবের পোশাক পরিয়া বাজনার তালে তালে ঘাড় দোলাইতেছিল আর গোঁপ নাচাইতেছিল। মণি কহিল, চলো দাদা, এইটি দেখি, এইটি দেখি ভাই। অমর তখন পাশের তাঁবুটার সাইনবোর্ড পড়িতেছিল, কাটা মুন্ডু অফ বোম্বাই। এক পাশে একটা কবন্ধ, ও পাশে 2টা মাথাওয়ালা একটা মানুষ, মধ্যে রক্তাক্ত মুন্ডু। অমরের এই কাটা মুন্ডু অফ বোম্বাই দেখিবার ইচ্ছা হইতেছিল, কিন্তু আরও ওপাশে কোথায় ব্যান্ড বাজিয়ে উঠিল। মণি অমরের হাত ধরিয়া ওই ব্যান্ডের দিকে টানিয়া কহিল, ওই দাদা, ইংরেজি বাজনা বাজছে, আয় আয়, ওদিকে বড় বড় বাজি আছে, আয়। পিছন হইতে জনতা সকলকে সম্মুখের দিকে ঠেলিতেছিল। নিবিড় জনতার মধ্যে শিশু 2টি চলিতেছিল ঠিক যেন নদীর স্রোতে অর্ধমগ্ন কুটার মতো। বাজির তাঁবুর সম্মুখে একটি পরিসর জায়গায় তাহার আসি স্থির হইয়া দাঁড়াইয়া বাঁচিল। প্রকাণ্ড তাঁবুর সম্মুখে উজ্জ্বল আলো জ্বলিতেছে। একটা মাচার উপর 2জন ক্লাউন নমুনা হিসাবে রিংয়ের খেলা দেখাইতেছিল। আরেকজন ক্রমাগত হাঁকিতেছিল, চলো চলো, 2 পয়সা, 2 পয়সা। সহসা বাজনা থামিয়া গেল। বড় ক্লাউনটা বক্তৃতার ভঙ্গিতে বলিতে আরম্ভ করিল, বাবুলো। হাঁ। ছোট ক্লাউনটা সঙ্গে সঙ্গে উত্তর দিল। অমর ও মণি হাঁ করিয়া ক্লাউনদের মুখের দিকে চাহিয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি ভাবছেন মশা? ঠিক সম্মুখের লোকটির নাকের কাছে ছোট ক্লাউন হাত নাড়িয়ে দিল। লোকটা চমকিয়ে উঠিল। ছোট ক্লাউন কহিল, কি ভাবছেন মশা? যান, ভিতরে যান, ওই দেখুন খেলা শুরু হয়ে গেল যে। তাঁবুর সম্মুখের পর্দাটা খুলিয়ে গেল। ভিতরে থিয়েটারের রংচঙে স্টেজ দেখা গেল। দর্শক দল একটু চঞ্চল হইয়া উঠিল। অমর আঙুলের উপর ভর দিয়ে ঘাড় উঁচু করিয়া দেখিবার চেষ্টা করিল। স্টেজের উপর তখন নর্তকী বেশি 2টি মেয়ে দেখা দিয়েছে। ক্লাউন হাঁকিল, হরেক রকম দেখবেন, ভিতরে যান। কজন ঢুকিয়ে পড়িল।
সঙ্গে সঙ্গে পর্দাটা বন্ধ হইয়া গেল। মেয়ে দুটি ভিতরে তখন গান ধরিয়ে দিয়েছে। আবার কজন ঢুকিল। সহসা পিছনের জনতার মধ্যে কোলাহল উঠিয়া পড়িল। সরে যাও, সরে যাও, হাতি সরে যাও। ঢং ঢং শব্দে ঘণ্টা দোলাইয়া জমিদারের হাতি বাজারের মধ্য দিয়ে চলিয়েছিল। চঞ্চল জনতা চারিদিকে বিক্ষিপ্ত হইয়া পড়িয়াছিল। মনির কাপড় ধরিয়া অমর অনেক দূর পর্যন্ত জনতার চাপে চলিয়া আসিল। একটু খোলা জায়গায় আসিতেই কাপড়ে ঝাঁকি দিয়া কে কহিল, কাপড় ছাড় না হে ছোকরা। অমর সবিস্ময়ে দেখিল অপরিচিত একজনের কাপড় সে ধরিয়া আছে। সে কাপড় ছাড়িয়ে দিয়ে ব্যাকুল হইয়া চারিপাশে চাহিল, কিন্তু কোথায় মণি? মণি, শুধু মণি কোথায় নয়, এতক্ষণে অমরের হুঁশ হইল দিন চলিয়া গিয়েছে। মাথার উপরে কালো আকাশ তারায় তারায় আচ্ছন্ন। চারিপাশে দোকানে দোকানে উজ্জ্বল আলোয় পণ্য সম্ভার ঝকঝক করিতেছে। ছাড়িয়ে দিয়ে ব্যাকুল হইয়া চারিপাশে চাহিল, কিন্তু কোথায় মণি? কোথায় মণি? অমর সম্মুখের দিকে অগ্রসর হইয়া চলিল। মেলাটা তখন লোকে লোকারণ্য হইয়া গেছে। নিজের কোলটুকু ছাড়া ছোট্ট অমর আর কিছুই দেখিতে পাইতেছিল না। ধাক্কায় ধাক্কায় জনতার মধ্যে কোথায় যে আসিয়া পড়িল কিছুই সে বুঝিতে পারিল না। আনন্দবাজারের অঙ্গন মধ্যে উশৃঙ্খল আবর্ত উচ্ছ্বাস তীব্রতম হইয়া ঘনীভূত হইয়া উঠিয়াছে। বিপুল জনতার মধ্যে এক স্থানে নাচ গান চলিতেছিল। অমর বহু কষ্টে ভিতরে প্রবেশ করিয়া অবাক হইয়া গেল। একজন পুরুষের গলা ধরিয়া সুশ্রী একটি মেয়ে উন্মত্তার মতো নাচিতেছিল। বোবো শব্দে ঘুরপাক খাইতে পুরুষটি মেয়েটিকে ছাড়িয়ে দিয়ে এক পাশে দাঁড়াইয়া টলিতে টলিতে পড়িয়া গেল। উশৃঙ্খল অট্টহাস্যে জনতা উল্লাস প্রকাশ করিল। অমর আর একটা জনতার মধ্যে ঢুকিয়া দেখিল সেখানে ডাইস খেলা চলিতেছে। টাকা জলস্রোতের মতো ঝমঝম করিয়া পড়িতেছে। খেলোয়াড় হাঁকিতেছিল, 1 টাকা দিলে 2 টাকা, 2 টাকায় 4 টাকা, 1 টাকা দিলে 2 টাকা। অমর ক্ষণিকের জন্য সব ভুলিয়া গেল। আপনার পকেটে হাত দিয়া নাড়িতে আরম্ভ করিল। কে একজন তাহার কাঁধে হাত দিয়া কহিল, খোকা, তুমি জুয়ো খেলতে এসেছ? অমর দেখিল 18-19 বছরের একটি খদ্দর পরা ছেলে, মাথায় গান্ধী টুপি। জুয়া খেলোয়াড় চটিয়ে গিয়েছিল। সে কহিল, কেন মশাই আপনি এমন করছেন? আমি 1500 টাকা জমিদারকে গুনে দিয়ে তবে খেলা পেতেছি। ধরো খোকা, ধরো। 1 ঘুঁটিতে ডবল, 2 ঘুঁটিতে 4 গুণ, 3 ঘুঁটিতে 6 গুণ পাবে। ধরো, ধরো খোকা, ধরো, ধরো। 1 ঘুঁটিতে ডবল। অমর ছেলেটির মুখপানে চাহিয়া কাঁদিয়া ফেলিয়াছিল। ছেলেটি তাহার হাত ধরিয়া কহিল, এসো আমার সঙ্গে, এসো। কি হয়েছে? হয়েছে কি তোমার? পিছনের ডাইশওয়ালা তখন হাঁকিতেছিল, চোরি নেহি, ডাকাতি নেহি, নসিবকে খেলা হে ভাই, নসিবকে খেলা, খোদা দেনেওয়ালা। ধরো ভাই, ধরো। ভিড়ের বাহিরে আসিয়া ছেলেটি অমরকে জিজ্ঞাসা করিল, কার সঙ্গে এসেছ তুমি? বাড়ি কোথায়? অমর ফোপাইয়া কাঁদিয়া উঠিল। কহিল, আমার বোন হারিয়ে গেছে। সচকিতভাবে ছেলেটি প্রশ্ন করিল, বোন? কত বড় সে? তোমার চেয়ে ছোট না বড়? আমার চেয়ে ছোট, 6 বছর বয়স তার।
আমার বোন হারিয়ে গেছে। গায়ে তার গয়না টয়না আছে নাকি? হাতে দুগাছা বালা আছে শুধু। কি নাম তার? মণি তার নাম। খুব চালাক সে। পিঠে বিনুনি বাঁধা আছে। আনন্দ উন্মত্ত যাত্রীর কলকোলাহলে চারিদিক মুখর হইয়া উঠিয়াছে। নিকটের কথাবার্তা দুই চারিটা শুধু স্পষ্টভাবে কানে আসিয়া ধরা দেয়। তাহা ব্যতীত যে শব্দ শোনা যায় সে যেন বিরাট একটা মধুচক্রের অগণ্য মধুমক্ষিকার গুঞ্জন। অমর প্রাণপণ চিৎকারে ডাক দিয়ে চলিয়েছিল, মণি, মণি, মণি। বিক্ষিপ্ত জনতার মধ্যে ছোট্ট মেয়েটি লোকের পায়ের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে পড়িয়েছিল বাজিকরের তাঁবুর মধ্যে। সেখানে এদিক ওদিক চাহিয়া মণি দেখিল তাহার দাদা নাই। মণির বড় কৌতুক বোধ হইল। দাদা ভারী ঠকিয়ে গিয়েছে, সে ঢুকিতে পারে নাই। থাকছে বাহিরে দাঁড়াইয়া। পরক্ষণে মনটা তাহার কেমন করিয়া উঠিল। আহা, দাদা দেখিতে পাইবে না যে। মণি দাদাকে ডাকিতে ফিরিল, কিন্তু সে অবসর আর তাহার হইল না। ঠং ঠং শব্দে পিছন ফিরিয়ে দেখিল স্টেজের উপর একটা ঘোড়া পিছনের দুপায়ে দাঁড়াইয়া নাচিতেছে। মণি অবাক হইয়া গেল। বিস্ময়ের উপর বিস্ময়। কুকুরে ডিগবাজি খায়, বাঁদরে ঘোড়ায় চড়ে, টিয়া পাখিতে বন্দুক চড়ে। একটা লোক আবার সংসাজিয়া কত রঙই দেখাইয়া গেল। মনির হাসি আর থামে না। ঢং ঢং শব্দে ঘণ্টা বাজিয়া স্টেজের উপর পর্দা পড়িয়া গেল। খেলা শেষ হইল। জনস্রোতের সঙ্গে সঙ্গে মণি বাহিরে আসিয়া চারিদিক দেখিল। দাদা তো নাই, তাহার দাদা নাই। কয়েক মুহূর্ত মণি হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। তারপর সে জনতার সঙ্গে সঙ্গে অগ্রসর হইয়া চলিল। ভারী দুষ্ট তাহার দাদাটা। দূরে নাগরদোলা ঘুরিতেছিল। মণি সেই দিকে চলিল। সেইখানে সে নিশ্চয় আছে। তাহাকে ফাঁকি দিয়ে সে নিশ্চয় নাগরদোলায় চাপিয়াছে। পথে একটা দোকানি হাঁকিতেছিল, চলে এসো ভাই, চলে এসো। কাবাব, রুটি, গোশ, পরোটা, চিংড়ি, কাঁকড়া, এই এই ভিড় ছাড়ো, ভিড় ছাড়ো। ভিড় কমিল না। লোকটা অকস্মাৎ অতি বিকট চিৎকারে বলিয়া উঠিল, এই এই বড় বাঘ। মণি চমকিয়া উঠিল। আর্তস্বরে সে ডাকিয়া উঠিল, দাদা, দাদা। আবার পিছন দিক হইতে রব উঠিল, এই সরো সরো সরো, এই সরই বটে রে বাবা, গাড়ি আসছে। জনতা দুই পাশে বিভক্ত হইয়া জমাট ভাবে চলিতে আরম্ভ করিল। ভিড়ের মধ্যে যে কেমন করিয়া কোন দিকে চলিয়াছিল তাহা মণি বুঝিল না। যখন সে হাঁপ ছাড়িবার অবকাশ পাইল তখন দেখিল তাহার চারিপাশে অন্ধকার, আর মেলার বাহিরে একটা খোলা মাঠে সে দাঁড়াইয়া আছে। পিছনে দোকানের পর্দায় ঢাকা আলোকোজ্জ্বল মেলাটা বিপুল কলরবে গম গম করিতেছে। উপরে নক্ষত্র খচিত অন্ধকার আকাশের নিচে মেলার উৎক্ষিপ্ত আলোক রশ্মি সাদা কুয়াশার মতো জাগিয়া রহিয়াছে। সেই অন্ধকারের মধ্যে চারিপাশে দূরে দূরে কাহারা চলিয়াছে। কে যেন তাহার দাদার মতো হুইসেল বাঁশি বাজাইতেছে। মণি চিৎকার করিয়া উঠিল, দাদা। দূর মাঠ হইতে কে একজন উত্তর দিল, দাদা দাদা ডাক ছাড়ি, দাদা নাই কো ঘরে।
দাদা গেছে বউ আনতে ওপারের চরে। মনি ভীষণ রাগে তাহাকে গালি দিল, মর 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 তুই। কিন্তু এই অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া থাকিতে তাহার ভয় করিল। সম্মুখেই খড় দিয়ে ঘেরা ছোট্ট ছোট্ট ঘরের সারি, ঘরগুলির অন্ধকার পিছন দিকটা দেখা যাইতেছিল। ওপাশে সম্মুখের দিক উজ্জ্বল আলোয় আলোকময় হইয়াছে। মনি আসিয়া আলোকিত জায়গাটার ভিতরে যাইবার রাস্তা খুঁজিল। রাস্তা নাই, তবে ঘরগুলির পিছন দিকে একটি করিয়া দরজা রহিয়াছে। মনি একটা ঘরের দরজা ঠেলিয়া ভিতরে উঁকি মারিল। সঙ্গে সঙ্গে কে বলিয়া উঠিল, কে কে? মনি তাড়াতাড়ি সরিয়া আসিল। ঘরের মধ্য হইতে সে আবার বলিল, চোর নাকি? মনি এবার কাঁদিয়া ফেলিল। ততক্ষণে ঘরের মেয়েটি বাহিরে আসিয়া মনির হাত চাপিয়া ধরিয়া কহিল, কে রে? মনি ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। একটা দেশলাই জ্বালিয়ে সে মনির মুখের সম্মুখে ধরিল। মনির ফুটফুটে মুখখানা দেখিয়ে মেয়েটির মুখ চোখ কোমল হইয়া আসিল। মনিরও ভয়ার্ত ভাব যেন কাটিয়া গেল। যে তাহাকে ধরিয়াছিল সেও বড় সুন্দর। মেয়েটি মনিকে জিজ্ঞেস করিল, কাঁদছ কেন খুকি? তাহার গা ঘেঁষিয়ে দাঁড়াইয়া মনি কাঁদিতে কাঁদিতে কহিল, আমি যে দাদাকে খুঁজে পাচ্ছি না। গভীর স্নেহে তাহাকে বুকে তুলিয়া লইয়া মেয়েটি কহিল, ভয় কি? তুমি কেঁদো না, তোমাকে দাদার কাছে পাঠিয়ে দেব। রাত হয়ে গেছে যে। হোক না রাত, তুমি আমার কাছে থাকবে আজ। মনিকে বুকে করিয়া মেয়েটি ঘরের মধ্যে ঢুকিল। ওদিকে রুদ্ধ দ্বারের বাহিরে কে ডাকিতেছিল, কমলমণি, কমলমণি। আবার একজন কহিল, এ ঘরের লোক কই গা? লোক কই গো? মনিকে বিছানায় বসাইয়া দিয়া মেয়েটি কহিল, বসো তোমা একবার, আসি। তারপর রুদ্ধ দ্বারটা খুলিয়া দ্বার পথে দাঁড়াইয়া কহিল, কি চেঁচাচ্ছ কেন? কে একজন কহিল, পুজো করব বলে। কমলমণি। জনতা ফু ফু করিয়া হাসিয়া উঠিল। কমল কহিল, অনেক নরকের দোর তো খোলা রয়েছে, যাও না। আমি পারবো না, আমি পারবো না। মেয়েটি দুয়ার টানিয়া দিল। একবার শোনোই না। কমলি কহিল, বেশি উপদ্রব করলে পুলিশ ডাকবো আমি। মনি আবার ভয় পাইয়া গিয়েছিল। সে চুপি চুপি কাঁদিতেছিল। কেঁদো না, কেঁদো না মা। কমলি তাহার গায়ে গভীর স্নেহে হাত বুলাইয়া দিতে দিতে কহিল, কেঁদো না খুকি, কেঁদো না। মনি কান্নার মধ্যেই কহিল, আমার নাম তো খুকি নয়, আমার নাম মনি। মনি? তা হ্যাঁ মা মনি, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। ঘরের কোণের একটা হাঁড়ি হইতে কচুরি মিষ্টি বাহির করিয়া কমল মনির হাতে দিল। তাহার মুখপানে চাহিয়া মনি কহিল, তোমাকে কি বলে ডাকবো? কমলি যেন অকস্মাৎ বলিয়া ফেলিল, মা, মা বলবে। মনি কহিল, না, মা যে আমার ঘরে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া মেয়েটি জল গড়াইতে বসিল। মনি কহিল, তোমায় আমি মাসি বলবো, কেমন? জল গড়ানো রাখিয়ে দিয়ে
মেয়েটি মনিকে বুকে জড়াইয়া ধরিল, বলিল, হ্যাঁ মা, মাসি, মাসি মা, মাসিমা কেমন? মনি ঘাড় নাড়িয়ে জানাইল, আচ্ছা। অল্পক্ষণের মধ্যেই মাসিমার সহিত মনির নিবিড় পরিচয় হইয়া গেল। মায়ের কথা, বাবার কথা, দাদার কথা, বুড়ো দাদুর কথা, ছোট বোনটির কথা পর্যন্ত বলিতে সে বাকি রাখিল না। এমনকি সেই দুষ্ট দোকানিটার কথা পর্যন্ত বলিতে সে ভুলিল না। এরোপ্লেন, নাগরদোলা, পুতুল, পুতুল দুটি কত ভালো তাহাও সে বলিল। মখমলের চটিও কেমন তাহাও অপ্রকাশ রহিল না। কমলি মনির মুখপানে এক দৃষ্টি চাহিয়া তাহার কথা শুনিতেছিল। ছোট্ট ফুটফুটে মুখখানি তাহার বড় ভালো লাগিতেছিল। সহসা সে কহিল, তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো মনি, আমি একটু ঘুরে আসি। কেঁদো না যেন। বেশ। মেয়েটি চলিয়ে গেল। নিস্তব্ধ নিঃসঙ্গ কক্ষে বাহিরের কোলাহল প্রচণ্ড রূপে শিশুর কানে আসিয়া বাজিতেছিল। মনি ভয়ে একখানা কম্বল চাপা দিয়ে শুইয়া পড়িল। পিছনের দরজা ঠেলিয়া কমলি ফিরিয়া আসিল। মৃদু স্বরে ডাকিল, মনি, মণিমা। মুখ হইতে কম্বলের আবরণটা সরাইয়া দিয়ে মুখ তুলিয়া মনি সাড়া দিল। কমলি আঁচল হইতে কতকগুলো জিনিস বাহির করিয়া দিল। মনি সাগ্রহে একেবারে সমস্তগুলা কাছে টানিয়া লইল। এরোপ্লেনটা ঠিক তেমনি, বোধহয় সেইটাই। নাগরদোলার পুতুলটা কিন্তু সেটার চেয়েও ভালো। মখমলের চটিটা নতুন ধরনের। কমল জিজ্ঞাসা করিল, পছন্দ হয়েছে মনি? মনি ঘাড় নাড়িল। কমল সাগ্রহে কহিল, একটু চুমু দাও তো দেখি তবে। মনি গলা বাড়াইয়া দিল। চুমা দিয়া মনিকে বুকে ধরিয়া কমলি কহিল, তোমার মা ভালো না আমি ভালো? একটুক্ষণ ভাবিয়া মনি উত্তর দিল, মাও ভালো, তুমিও ভালো। কমলি একটু হাসিল। মনি সহসা কহিল, তুমি বিড়ি খাও কেন মাসি? মা তো খায় না। মেয়েটির মুখ যেন কেমন হইয়া গেল। একটা দীর্ঘশ্বাস ফেলি সে মনির পিঠে আস্তে আস্তে চাপড় মারিয়া কহিল, ঘুমো দেখি দুষ্টু মেয়ে, ঘুমো। মনি কহিল, তুমি শো। হাসিয়া কমলি মনিকে বুকে টানিয়া শুইয়া পড়িল। মনির চোখের পাতা ধীরে ধীরে মুদিয়া আসিল। কমলি অনিমেষ দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া রহিল। অকস্মাৎ তাহার চোখ দিয়া কয় ফোঁটা জল গড়াইয়া পড়িল। পিছনের দরজার বাহিরে কে তাহাকে ডাকিল, কমলি। কমলি উঠিতে উঠিতে আহ্বানকারী আগর ঠেলিয়া ঘরে প্রবেশ করিল। কমলি কহিল, মাসি। আগন্তুক মেয়েটি কহিল, হ্যাঁ। ঘরে শুয়ে রয়েছিস যে, কি হয়েছে তোর? এরপর কিন্তু টাকা দিতে পারবো না বললে আমি শুনবো না। জমিদারের টাকা আমাকে গুনতে হবে। কমলি কোনো উত্তর দিবার পূর্বে আবার সে কহিল, ও কে লো? কার মেয়ে? কমলির মুখ বিবর্ণ হইয়া গেল। সে কহিল, জানি না। কারুর হারানো মেয়ে বুঝি? কোথায় পেলি? ঘরের পেছনে। কেউ জানে? বিবর্ণ মুখে ঘাড় নাড়িয়ে কমলি জবাব দিল, না। বেশ, তবে ভোরের আগেই ওকে সরিয়ে দিতে হবে।
সরকারকে বলে আসি আমি, ভালো করে আগরটা সরিয়ে দে। ব্যস্ত হইয়া বৃদ্ধা বাহির হইয়া গেল। কমলি আগরটা আঁটিয়ে দিতে গিয়ে আগরে হাত রাখিয়ে দাঁড়াইয়া রহিল। মাসি ইঙ্গিতে যে কথার আভাস দিয়ে গেল সে কথা সে ভাবিতেও পারে নাই। সে শিহরিয়া উঠিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ওদিকে বাহিরের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হইয়া আসিতেছিল। দুই একটা উচ্চ জড়িত কণ্ঠের শব্দ বা কাহারও আহ্বানের শব্দ শোনা যায়। বাকি সার্কাসের বাজনা বাজি নীরব হইয়া গেছে। কমলি পিছনের আগর খুলিয়া একবার বাহিরে আসিয়া দাঁড়াইল। অন্ধকার থমথম করিতেছে। পথিকের আনাগোনাও বিরল হইয়া আসিয়াছে। কমলি আবার ঘরে ঢুকিল। তারপর এক মুহূর্ত সে বিলম্ব করিল না। মণিকে সে বুকে তুলিয়া লইল। আঁচলে সেই খেলনাগুলি জড়াইয়া পিছনের দরজা দিয়ে বাহির হইয়া সে মাঠের অন্ধকারে মিলাইয়া গেল। নমস্কার। মেলা গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।